এবার আমাদের পুরো রোড ট্রিপটাই মানে পুরো দীঘা ট্রিপটাই কিন্তু ড্রাইভ করে, এবার আমরা কোনো পাবলিক ট্রান্সপোর্টে যাচ্ছি না, পুরোটাই ড্রাইভ করে যাব। কালকে আমি ফুয়েল আমার গাড়ির ফুল ট্যাঙ্ক করেছি, তো সেটার মাইলেজ কত আসছে E20 ফুয়েল ইউজ করে সেটাও থাকবে ভিডিওতে। এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আর সব কিছুই কভার করার চেষ্টা করব, তাহলে একদম শেষ অবধি থাকো আমাদের সাথে। মর্নিং টাইমে হালকা বেশ সূর্যটা উঠেছে, মানে এই টাইমে সত্যি কথা বলছি ড্রাইভ করতে মানে ভীষণ ভালো লাগে। তাই আমরা সকাল সকালই বেরিয়েছি, ভোর 6টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন 6:35 মতন হয়েছে। মা ফ্লাইওভারে এখন আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের জার্নির ফার্স্ট হল্ট নিলাম কোলাঘাট ছাড়িয়ে একটু দূরেই হোটেল রয়্যাল ল্যান্ডমার্কে। অনেক সকালে বেরিয়েছিলাম, তাই ভাবলাম ব্রেকফাস্ট পর্বটা এখানেই সেরে নিই। আমরা অর্ডার করেছিলাম 2 প্লেট পুরি সবজি। খাবারটা ছিল খুবই ফ্রেশ ও হাইজেনিক, আর কোয়ান্টিটিও ঠিকঠাক ছিল। তাই আমি অবশ্যই প্রেফার করব, যদি আপনারা ব্রেকফাস্ট করতে চান তাহলে কোলাঘাটেও করতে পারেন, বা কোলাঘাট থেকে একটু ছাড়িয়ে এসে হোটেল রয়্যাল ল্যান্ডমার্কেও আপনারা ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। 10টার সময় ঠিক আমরা ঢুকছি এখন নন্দকুমারে, আইল্যান্ডটা থেকে ঠিক ডান দিকে। দীঘা গেটের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি পর্ব সেরে এবার পৌঁছে যাব সোজা হোটেল। দুপুর 12টা নাগাদ ফাইনালি আমরা রিচ করলাম আমাদের হোটেল মীরা ইন্টারন্যাশনাল। এটা কিন্তু ওল্ড দীঘা সি বিচের থেকে খুবই কাছে। ম্যাপে যেমন দেখতে পাচ্ছেন ওয়াকিং ডিস্টেন্সে ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিটস মতন। আর হোটেলের নিজস্ব পার্কিংও রয়েছে, তাই আপনারা ইজিলি 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসতে পারেন। নিজস্ব রেস্টুরেন্টও রয়েছে ওদের। আর হোটেলের রিসেপশন এরিয়াটা দেখছেন যথেষ্টই বড় আর খুবই নিট অ্যান্ড ক্লিন হোটেল। আমরা নিয়েছিলাম নন এসি রুম, আর আমাদের পার ডে পড়েছিল অ্যারাউন্ড 950 রুপিস মতন। দুপুরের লাঞ্চটা আজকে হোটেল থেকে সেরে ঠিক করলাম একটু ওল্ড দীঘা সি বিচ থেকেই ঘুরে আসি। সামনে দেখতে পাচ্ছেন অটো স্ট্যান্ড, আর রোডটা ক্রস করলেই আপনারা পৌঁছে যাবেন সি বিচে। সেই জন্যই বললাম যে বিচ থেকে হোটেলটা খুবই কাছে, তাই আপনারা অবশ্যই হোটেলটা প্রেফার করতে পারেন। হোটেলের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশন সেকশনে মেনশন করে দেবো। সন্ধেবেলায় অটোতে করে আমরা জগন্নাথ দেবের নবনির্মিত মন্দির দর্শন করতে গেলাম। অটোতে ভাড়া নেয় মাথাপিছু 20 টাকা করে, আর অটো ইউনিয়নের ফিক্সড রেট আছে, আর রেট চার্ট অটো স্ট্যান্ডের সামনেই দেওয়া আছে। তো সেখান থেকে আপনারা ভাড়া কনফার্ম করে তারপর অটোতে উঠতে পারেন। মন্দিরে প্রবেশের মূলত 2টি দরজা আছে, গেট নাম্বার 2 আর গেট নাম্বার 6। গেট নাম্বার 6 এর বাইরে রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা। তবে সন্ধ্যের পরে যদি যান, আমি সাজেস্ট করব গাড়ি না নেওয়াটাই বেটার হবে, কারণ রাস্তায় প্রচণ্ড ট্রাফিক জ্যাম হয়। তাই একটা অটো নিয়ে যাওয়াটাই সবথেকে ভালো উপায়। আর চেষ্টা করবেন গেট নাম্বার 6 থেকে প্রবেশ করার, কারণ সেখানে লাইনটা অনেকটা কম পড়ে। গেট নাম্বার 2 এর বাইরে কিন্তু আপনাদের অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হতে পারে। বিকেলের পর থেকে মন্দির কমপ্লেক্সের ভিতরে এই এত সুন্দর আলোকসজ্জা, যেটা কিন্তু আপনাদেরকে সত্যি মুগ্ধ করবে। আর তার সাথে হরিনাম জপ, যা এক কথায় অতুলনীয়। মন্দিরের 6 নম্বর গেট থেকে বেরিয়ে রাস্তাটা ঠিক ক্রস করলেই আপনারা দেখতে পাবেন একটা কানেক্টিং রোড রয়েছে, যেটা ধরে আপনারা সোজা চলে আসতে পারবেন ওল্ড দীঘা নিউ দীঘা কানেক্টিং এই বিচ সাইড রোডটাতে। রাত্রিরে
সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা হেঁটে চলে এলাম ওল্ড দীঘার এই বিশ্ব বাংলা পার্কে। সেখানে কিছুটা টাইম স্পেন্ড করলাম আর কিছুটা স্ন্যাক্স খেয়ে আমরা ফিরে গেলাম হোটেলে। দীঘায় আজকে আমাদের দ্বিতীয় দিন। ঘড়ির কাঁটায় তখন ভোর 6:30, আর সকাল সকালই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার আশেপাশের কিছু ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব বলে। জগন্নাথ দেবের মন্দির ক্রস করে আর মর্নিং ড্রাইভের একটা আলাদাই অনুভূতি সাথে নিয়ে আমরা পৌঁছালাম আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য উদয়পুর সি বিচ। অনেক সকাল সকাল গেছিলাম, তাই বিচের ওপর সমস্ত দোকানপাট প্রায় বন্ধ বললেই চলে। আর যদি আপনারা বিচের ওপর বাইক রাইড করতে চান তাহলে দেখতেই পাচ্ছেন যে সেই অপশানও কিন্তু অ্যাভেলেবেল আছে। স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারলাম বিচ সাইড রোড ধরে হেঁটে তালসারি পৌঁছাতে আনুমানিক 30 মিনিট সময় লাগবে। এছাড়াও ওখানে টোটো বা অটোর অপশানও ছিল, কিন্তু যেহেতু আমাদের গাড়ি ছিল তাই আমরা গাড়িতে চেপেই তালসারি বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। আর তালসারি বিচ যাওয়ার পথেই আপনাদের পড়বে চন্দনেশ্বর টেম্পল। উদয়পুর বিচ, চন্দনেশ্বর টেম্পল আর তালসারি বিচ, এই তিনটে জায়গাতেই কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা আছে, কিন্তু তার জন্য আপনাদেরকে 50 টাকা করে চার্জ দিতে হবে। নিচে যে ছোট ছোট নৌকাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু ভাড়া নেওয়া যায়। এই নৌকাগুলো ভাড়া নিয়ে আপনারা আশেপাশের দু একটি আইল্যান্ড ঘুরে দেখে আসতে পারেন। এখন ঠিক সূর্যাস্ত হওয়ার পালা। সূর্যের সোনালি আভা সমুদ্রের জলের উপর পড়ে এক অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করেছে। এই গোল্ডেন আওয়ারে দীঘা সমুদ্র সৈকতে কিছুক্ষণ সময় অতিবাহিত করে একটু সন্ধ্যা নামলেই আমরা চলে এলাম ঢেউসাগর পার্কে। পার্কের প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা করে। ঢেউসাগর পার্কে একটা ছোট লেক টাইপের আছে, সেখানে এই বোটে করে ঘোরানো হয়। টিকিট মূল্য মাথাপিছু 50 টাকা করে। এই লেকটাতে ওরা 2টো রাউন্ড দেবে, তারপর আপনাদেরকে একই স্থানে আবার ড্রপ করে দেবে। তবে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা ভালো নয়, কারণ এই লেকটা কতটা মেনটেন করা হয় সেটা নিয়ে বড় একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ লেকের জল খুবই অপরিষ্কার এবং খুবই স্মেলি। ওল্ড দীঘা অটো স্ট্যান্ড থেকে আমরা শেয়ার্ড অটোতে করে ঢেউসাগর পার্কে গেছিলাম, কিন্তু এখানে পৌঁছানোর জন্য যাত্রী সংখ্যা কিন্তু সবসময় সেরকম থাকে না। তাই আপনাদের যদি 4 হুইলার বা 2 হুইলার নিজস্ব গাড়ি থাকে তাহলে আপনারা অবশ্যই নিজেদের গাড়ি করে এই পার্কে আসতে পারেন। পার্কের বাইরে আপনারা পার্কিং পেয়ে যাবেন, তাই গাড়ি রাখা নিয়ে কোনো সমস্যা হবে না। ইভিনিং টাইমে আলো রোশনাইতে মন্দিরের যে সৌন্দর্যতা সেটা ভিডিওতে শুরুর দিকেই আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু মর্নিং টাইমে সূর্যের আলো এই শ্বেত পাথরে নির্মিত মন্দিরগুলোর উপর পড়ে যে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে সেটা এবার তুলে ধরলাম এই ভিডিওতে। মন্দিরে প্রবেশের সময় আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ভিডিও পজ করে সময়সূচি দেখে নিতে পারেন। পুজো দিতে হলে সকাল 7টা বা 8টা নাগাদ চলে আসবেন, কারণ সেই সময় লাইন খুবই ফাঁকা থাকে আর 6 নম্বর গেটের বাইরে আপনারা পুজোর ডালাও পেয়ে যাবেন। সকাল 9:30টায় হোটেল থেকে চেক আউট করলাম। দীঘা গেট ছাড়িয়ে নন্দকুমার আসার পথে আপনারা রাস্তার ধারে দেখতে পারবেন সারি সারি ডাবের দোকান। ডাবের জল পান করে গাড়ি নিয়ে সোজা তারপর চলে এলাম কোলাঘাট মধ্যাহ্নভোজ পর্ব সেরে ফেলার জন্য অর্কিড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই আমরা বিরিয়ানি দিয়ে সেরে ফেললাম আজকের লাঞ্চ। জার্নির শুরুতে আপনাদের E20 পেট্রোলের মাইলেজ টেস্ট করে দেখাবো বলেছিলাম। আমার BS4 গ্র্যান্ড আইটেন, আর যাওয়ার সময় পড়েছিলাম BPCL থেকে স্পিড 95। মাইলেজ কিরকম পেলাম সেটা স্ক্রিনে দিয়ে দিলাম। এবারের জার্নিটা তাহলে এখানেই এন্ড করছি। যদি কোনো ইনফরমেশন মিস করে থাকি তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, আমি সেটা প্রোভাইড করার চেষ্টা করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো জার্নিতে। ভালো থাকবেন।